নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো গোটা দেশে আলোড়ন ফেলে দেওয়া দিল্লি কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। একটা অপরাধ যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ধর্ষণ আইনে বদল আনতে একটি ল কমিশন নিযুক্ত করা হলো, কিন্তু গোটা দেশ বিচার চাইছিল। দিল্লির একটা ফার্স্ট ট্র্যাক কোর্টে ওই 6 অভিযুক্তের মধ্যে 5 জনের বিরুদ্ধে শুনানি শুরু হলো। ষষ্ঠ অভিযুক্ত যে অপ্রাপ্তবয়স্ক ছিল তার বিচার চলছিল জুভেনাইল জাস্টিস বোর্ডে। সুহাসীর পরিবার আর তার বন্ধুরা ন্যায্য বিচারের জন্য লড়াই করছিল। ডিসেম্বর 2012, নিউ দিল্লি। 23 বছরের সুহাসী তার বন্ধু নীলেশের সঙ্গে বাড়ি ফিরছিল। ওরা কোনো অটোরিকশা পাচ্ছিল না সাকেত থেকে পালম বিহার যাওয়ার জন্য। শেষমেশ ওরা কিছু দূর অবধি অটোয় গিয়ে সেখান থেকে বাস ধরার চেষ্টা করে। 16 ডিসেম্বর 2012 সেই রাতে সেই সময় শহরের অন্যদিকে 6 ব্যক্তি নেশায় বুঁদ হয়েও আরও নেশা করতে চাইছিল, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তারা ঠিক করে যে ওদের মধ্যে থেকে একজনের বাস ভাড়া খাটাতে রাস্তায় নামাবে আর যাত্রীদের থেকে প্রাপ্ত টাকায় আরও মদ কিনবে। মোহন সিং, তার ভাই মনোজ সিং, বন্ধু রবি কৌশিক, হংসরাজ মালিক, গোবিন্দ সিং আর ছোটু মোহনের বাস নিয়ে বেরিয়ে পড়ে। ওদের প্রথম প্যাসেঞ্জার হন রাকেশ ধাওয়ান নামে এক কার্পেন্টার, যে তার বাড়ি বসন্ত বিহারে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিল। ওই 6 মাতাল রাকেশ ধাওয়ানের সর্বস্ব লুট করে নেয়, তার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে একটা নির্জন জায়গায় বাস থেকে নামিয়ে দেয়। অসহায় বিপর্যস্ত রাকেশ ধাওয়ান ওই রাস্তায় টহলরত পুলিশের কাছে দৌড়ে যায় আর তার সঙ্গে হওয়া পুরো বিষয়টি পুলিশকে জানায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই পুলিশ টিম রাকেশকে বলে যে ওই এলাকা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এরপরেই মুনিরকা বাস স্টপে দাঁড়ানো নীলেশ আর সুহাসী ওই বাসটিতেই উঠে বসে, যার মধ্যে ওই 6 মাতালও বসেছিল। সুহাসী আর নীলেশ বুঝতেও পারে না যে বাসের ড্রাইভার, ক্লিনার আর বাকি 4 প্যাসেঞ্জার আসলে বন্ধু আর তাদের মতলব একদমই ঠিক নেই। ওরা শুরু করে সুহাসীর সম্পর্কে অশ্লীল মন্তব্যের মধ্য দিয়ে। নীলেশ তার বিরোধিতা করে আর বাস থামানোর জন্য বলতে থাকে, কিন্তু ড্রাইভার বাস থামায় না। দেখতে দেখতে নীলেশ আর নেশাখোরদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ওরা নীলেশকে নির্দয়ভাবে মারতে থাকে। সুহাসী বাধা দিতে গেলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। নীলেশকে মারার পর ওই 6 শয়তান সুহাসীর উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে আর ওই বাসটি পুরো দিল্লির বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকে। বাসের জানলার কাঁচ রঙিন হওয়ায় বাইরে থেকে কিছু দেখা যায় না, আর এমনিতেও পুলিশ ব্যারিকেড পার করে বাস চলে গেলেও সেটা আটকানোর জন্য কোনো পুলিশকর্মী সেখানে ছিল না। আর বাসের মধ্যে যৌন লালসার সাথেই জন্ম নেয় এক ভয়ঙ্কর বিকৃত আর নিষ্ঠুর মানসিকতার। আর সবশেষে ওরা নীলেশ এবং সুহাসীকে একটি ফ্লাইওভারের কাছে বাস থেকে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। সুহাসী আর নীলেশ ওখানে পড়ে থাকার কিছুক্ষণ পর 2 যুবক বাইক থামিয়ে ওদের সাহায্যের জন্য এগিয়ে আসে। দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বসন্ত বিহার থানায় অভিযোগ দায়ের করা হয়। নীলেশের হাত পা ভেঙে দেওয়া হয়েছিল আর সুহাসীর অবস্থা সংকটজনক হয়ে উঠেছিল। হাসপাতালের ডাক্তাররাও ধর্ষকদের নিষ্ঠুরতা দেখে হতবাক হয়ে যায়। একটি হোটেলের রোড ফেসিং সিসিটিভি থেকে ওই বাসের কিছু ডিটেলস পুলিশের হাতে আসে। বাসটি নীলেশের দেওয়া স্টেটমেন্টের সঙ্গে মিলে যায়। পরের দিন সকালে বসন্ত বিহার থানায় ওই বাসে ছিনতাইয়ের শিকার কার্পেন্টার রাকেশ ধাওয়ানও তার ছিনতাই হওয়া টাকা আর মোবাইলের জন্য অভিযোগ দায়ের করতে আসে। পুলিশ এটা শুনে হতবাক হয়ে যায় যে রাকেশকে যেই বাসে ছিনতাই করা হয়েছিল সেই বাসেই কিছুক্ষণ পর সুহাসী আর নীলেশ উঠেছিল। পুলিশ আরও অবাক হয়ে যায় এটা শুনে যে রাকেশ ছিনতাই হওয়ার পর টহলরত পুলিশকর্মীদের কাছে ওই 6 মাতালের কথা জানিয়েছিল, কিন্তু তবুও ওই পুলিশ টিম কোনো পদক্ষেপ নেয়নি। এবার তারপর স্যার, একটা মেকানিকের থেকে খবর পেলাম সেক্রেটারি ট্রাভেলস নয়ডা থেকে অপারেট করা হয়। এর মালিককে এক্ষুনি হাজির করো। কেসটা নিয়ে খুব জলঘোলা হতে পারে। যেটা হয়েছে সেটা হওয়া উচিত নয়, হয়তো আটকানো যেত। হ্যাঁ স্যার, এটা তো আমারই বাস, সেক্রেটারি ট্রাভেলসের। এখন কোথায়? এখন তো আমার ড্রাইভার মোহন সিং এর কাছে। এখানে কেন নেই? স্যার, ক্রিসমাসের ছুটি চলছে তো সকালে তো এই বাস বেরোয় না, এই জন্য ওটা ড্রাইভারের কাছেই থাকে। বহুদিন থেকে এরকম নিয়মই চলছে। এই মুহূর্তে মোহন সিং আর বাসটা এখানে হাজির করো। আর শোনো, মোহন সিং যেন জানতে না পারে আমরা এটাকে পাঠিয়েছি। ও যদি পালায় তাহলে তোমার কপালে দুঃখ আছে। আচ্ছা স্যার। হ্যাঁ সেটজি। আরে মোহন, কোথায় তুমি? বাসেই শুয়ে আছি সেট। আরে শোনো, একটা বিয়ের ভাড়া এসছে, গাজিয়াবাদ নিয়ে যেতে হবে। এখনই তুমি বাসটা নিয়ে চলে এসো। দেখো, পার্টি এখানেই দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি এসো। আধ ঘন্টা সময় দিন, এক্ষুনি পৌঁছে যাবো। স্যার, ও বাস নিয়ে আধ ঘন্টার মধ্যে এখানে আসছে। স্যার, এখন তো বলুন ব্যাপারটা কি? তোমার বাসটা স্কুলের বাচ্চাদের ট্রান্সপোর্ট করে? হ্যাঁ স্যার।
কোনো সমস্যা হয়েছে কি? পারমিট আছে? হ্যাঁ স্যার, আছে তো। দিল্লির প্যাসেঞ্জার পারমিট আছে? না স্যার, আমার তো স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়ার পাস। দিল্লি থেকে আমি তো প্যাসেঞ্জার তুলি না। তাহলে ধরে নাও তোমার ধান্দা বন্ধ হওয়ার সময় হয়েছে, আর সাথে তুমিও। স্যার, ফাইলটা দেখি। স্যার, বিপি আর পালস রেট যা ছিল তাই আছে, আর প্লেটলেট কাউন্ট অনেক নেমে গেছে, 48,000। সার্জারি করার জন্য রেডি হও, ওকে এক্ষুনি ওটিতে নিয়ে যাও। আপনি সরে যান, আমাকে সুহাসীর সাথে দেখা করতে হবে। স্যার স্যার, এই কন্ডিশনে আপনার বেড থেকে ওঠার পারমিশন আমার নেই কারো স্যার। পারমিশনের দরকার নেই, আপনি সরে যান। সাবধানে স্যার, স্যার সাবধানে স্যার। স্যার, যখন ডাক্তার আসবেন তো আপনি প্লিজ ওনার সঙ্গে কথা বলে নেবেন। সত্যি সত্যি বলুন নার্স, কিছু সিরিয়াস নয় তো? ওই ওনার অপারেশন চলছে। আমি এখনই দেখা স্যার, করতে চাই। স্যার, স্যার, আপনি please, আপনি স্যার, সরে যান। মা, নীলেশ, বাবা, এসব তোমার কি করে হলো? তুমি ঠিক আছো তো? মা, এইভাবেই এই ভয়ঙ্কর অপরাধের খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল। মনির কা থেকে উঠেছিল দুজনে। বাকি 5 জন কোথায়? হবে কোথাও, আমি জানি না। আমার হাতে কামড়েছিল। হাতে কামড়েছিল, আমি তোকে থাপ্পড় মারলাম। এনে আর একটা। এখন বল মোহন সিং, বাকি 5 জন কোথায়? নয়তো তোকে 5টা টুকরো করে ফেলবো। বল। চলে গেছিল ওরা, নিজের বাড়ি চলে গেছিল। আবে ওই মাতাল সালারা, ওট 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 সালা, ওট 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 ওট। হ্যাঁ ছোটু, ওট। তোর বাপের গাড়ি এটা, ওট। গাড়ি সাফ কর ভালো করে, কেউ যেন কোনো কিচ্ছু খুঁজে না পায় গাড়ি থেকে, বুঝেছিস? চল সাফ কর। ছোটু, এদিকে আয়। এই 3টে ফোন তোর কাছে রাখবি, আর যতক্ষণ না বলছি ততক্ষণ বেচবি না। ঠিক আছে ওস্তাদ। তোরাও নিজের সেফটির জন্য বাড়ি ফিরে যা, আর বাড়িতেই কয়েকদিন গ্যারেজ থাকিস, বুঝেছিস? যা, আমি বাসেই শুচ্ছি। চ চ চ, ফটাফট চ। চল। সবাই নিজের বাড়ি চলে গেছে স্যার। 5 জনের অ্যাড্রেস বল। রাম 10 কলোনি। স্যার, ডিসিপি ম্যাডাম ফোন করেছেন। 5 জনের নাম বল। জয় হিন্দ ম্যাম। এই রেপ কেসের প্রোগ্রেসটা কি? ওই বাসটাকে পেয়ে গেছি ম্যাম। মেন অ্যাকিউজ ড্রাইভার মোহন সিং আমাদের হেফাজতে। আর বাকি 5 জন? ওদের খোঁজ চলছে ম্যাম। খোঁজ করা বন্ধ করো, আর 5 জনকে অ্যারেস্ট করো। এই ব্যাপারটা খুব সিরিয়াস। হসপিটালের বাইরে ক্রমশ লোকের ভিড় বাড়ছে। ব্যাস 1-2 দিনের ব্যাপার ম্যাম, সবকটাই লকআপে থাকবে। আর ইউ জোকিং? আমার কাছে 2-1 ঘন্টা মানে অনেক লেট। সিচুয়েশনটা বুঝুন। ইয়েস ম্যাম। স্যার, বাকি 5 জনের খবরও পেয়ে গেছি। এক হলো মনোজ সিং, এই মোহনের ভাই, ও ড্রাইভার। আরেকজন হলো গোবিন্দ, বাসে হেল্পারের কাজ করে। হংসরাজ মল্লিক, ঠেলা নিয়ে ফল বিক্রি করে আর কে পুরামে। 5 নম্বর হলো রবি কৌশিক, একটা জিমে কাজ করে। আর 6 নম্বর হলো ছোটু, ওর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। স্যার, এই ছোটুর মোহনকে বাদ দিয়ে বাকি 5 জনের সঙ্গে ওই দিনই আলাপ হয়। ছোটুকে ছাড়া বাকি সবার অ্যাড্রেসও পেয়ে গেছি। 3টে টিম বানাও, আমরা এক্ষুনি বের হব। স্যার। মুভ। আমরা ভিকটিমকে অপারেট করেছি, আর এই মুহূর্তে সে স্টেবল। আমরা শুনেছি যে মেয়েটির ওপর নাকি খুব নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। আমার 30 বছরের ডাক্তারির ক্যারিয়ারে এরকম খারাপ কেস আমি কখনো পাইনি। স্যার, ছেলেটার কি অবস্থা এখন? ছেলেটিও খুব সিরিয়াসলি ইনজুর্ড ছিল, কিন্তু আমরা
সাকসেসফুলি ম্যানেজ করে নিয়েছি, কালকের মধ্যে হয়তো ডিসচার্জ হয়ে যাবে। স্যার খবর পাওয়া গেছে যে গ্যাং রেপের পর সুহাসীকে যথেষ্ট মারধর করা হয়েছে। ক্যান ইউ প্লিজ ইলাবোরেট? গ্যাং রেপ হওয়ার পর সুহাসীকে এত নৃশংস অত্যাচার করা হয় যেটা আপনাদের কাছে আমি ডিসক্লোজ করতে পারছি না। মেয়েটির কন্ডিশন স্টেবল হতে বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু আপনাদের বলে দিই, মেয়েটা ফাইটার। ও খুব কনফিডেন্টলি কষ্টের সাথে লড়ছে, আর ও আমাদের এই কনফিডেন্স দিচ্ছে যে ও খুব তাড়াতাড়ি এই ভয়ঙ্কর ট্রমাটা কাটিয়ে উঠবে। ম্যাম সত্যি করে বলুন, সার্ভাইভালের কতটা চান্স রয়েছে? কন্ডিশন ক্রিটিক্যাল। কেন ডক্টর? কারণ মেয়েটির শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে অত্যাচার করা হয়নি। ওর প্রাইভেট পার্টস খুব খারাপভাবে ড্যামেজড, ওর ইন্টেস্টাইন ড্যামেজড, ওর রিবগুলো ভাঙা, এতটাই ক্রিটিক্যাল। ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি, শান্ত হন, প্রার্থনা করুন যেন সুহাসী যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়। মনোজকে ডাকুন। ও তো সকালেই বেরিয়ে গেছে। আমার দুই ছেলে, মোহন আর মনোজ, দুজনেই একেবারে পাগল। মনোজ কোথায়? যদি জানতাম তাহলে বলেই দিতাম, কিন্তু এই দুজন নিজের মর্জির মালিক। কখন আসে কখন যায় কিছুই জানি না, আর মাকে তো কিছুই বলে না। রোজ রোজ মারপিট, গালিগালাজ। মনোজের এমন কোনো বন্ধু আছে যেখানে ও যেতে পারে? কোনো আত্মীয়, কোনো আড্ডা, কিছু তো জানেন আপনি। আমি বললাম তো আমি জানি না। নিয়ে চলো। আরে নিয়ে চলো। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে এরকম করতে পারে না, ওকে নিয়ে যাবেন না দয়া করে। তেমন করতেই পারিস না, না রবি? হ্যাঁ, বল নিজের মাকে কাল রাতে তুই কি কাণ্ড ঘটিয়েছিলিস। আরে বল না। কথা বলছিস না কেন? বল আমাকে, কথা বলছিস না কেন? নিয়ে চলো, চলো। রবি, আরে ছেড়ে দে, ছেড়ে বলছি। স্যার, গোবিন্দ সিং আর ছোটু এই দুজন বাকি। বাইরে বার করো। গোবিন্দ আর ছোটু কোথায়? নাকি মার পড়লে মুখ খুলবে? স্যার, গোবিন্দা ছোটু কাল রাতে গোবিন্দর বাড়িতেই ছিল, সকাল পর্যন্ত ছিল স্যার। তারপর কোথায় গেছে স্যার আমি জানি না স্যার। স্যার মায়ের দিবি বলছি স্যার। স্যার আমি কিছু বলিনি স্যার। স্যার স্যার সত্যি বলছি স্যার, আমি স্যার জানি স্যার। কোথায় গোবিন্দ সিং আর ছোটু? আমি জানি না স্যার, সত্যি বলছি। আমি কাল রাতের পরে ওদেরকে আর দেখিনি স্যার। আগে হ্যাঁ, পুরো বাসটা সাবান জল দিয়ে ধুয়েছে মনে হচ্ছে, খুব ভালো করে ধুয়েছে স্যার। আমি কিছু লম্বা চুল পেয়েছি, এটা ভিকটিমের চুলের সঙ্গে ম্যাচ করাতে হবে। এই কেসটার সমাধানে পুলিশ জান লড়িয়ে দিয়েছিল। সাধারণ মানুষের রাগ আর আক্রোশ প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছিল। শুধুমাত্র দিল্লি নয়, বরং গোটা দেশ জুড়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ, আন্দোলন আর মোমবাতি মিছিল জারি ছিল। মানুষের মধ্যে বাড়তে থাকা রাগ প্রশাসনকে নাড়িয়ে দিয়েছিল। স্যার, এতে আমার কোনো দোষ নেই। আমি তো জানতামই না যে ও আমার বাসটা কখন নিয়ে গেছে। কত বড় ধোকা দিয়েছে আমাকে। তুমি ট্রাভেল এজেন্সির মালিক, বাস তোমার, পারমিট তোমার নামে রয়েছে, আর তুমি চেক করো না বাস কিভাবে ব্যবহার হচ্ছে? তোমার ড্রাইভার নেশা করে বাস চালায়, তাতে কিছু এসে যায় না? তাও আবার স্কুল বাসের ড্রাইভার। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। স্যার, ও মিথ্যে কথা বলছে। এই বাসের রেজিস্ট্রেশন হলো DL41SK 1906। গত 2 বছরে 8 বার ফাইন করা হয়েছে ওর বাসকে। কি জন্য? বিনা পারমিশনে ও বাসে প্যাসেঞ্জার তুলতো। 8 বার ফাইন হওয়া সত্ত্বেও বেআইনি ধান্দা চালাচ্ছিলিস তুই, বিনা পারমিটে প্যাসেঞ্জার তুলে। স্যার মোটা ঘুষ দিতিস পকেট থেকে, তার মানে তুইও ভালো কামাস। স্যার, গৌরব স্যার, ট্রান্সপোর্ট কর্পোরেশনকে রিপোর্ট পাঠাও, সালার বাসগুলোকে বাজেয়াপ্ত করুক, আর সঙ্গে লাইসেন্সও। না স্যার, স্যার এরকম করবেন না, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। ওই মেয়েটাও কারোর সন্তান, যে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কষ্ট পাচ্ছে। মেয়েটার এই অবস্থার জন্য কিছুটা আমরা দায়ী, সঙ্গে তুইও। গ্রেফতার করো এটাকে। চল। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার। চল। হ্যাঁ স্যার বলছি, স্যার বলছি স্যার, হ্যাঁ স্যার বলছি স্যার, আমি স্যার
হ্যাঁ স্যার, হ্যাঁ ওই মেয়েটার সাথে আমরা সবাই মিলে বারবার করে করেছি স্যার। মেয়েটাকে ওই রকম খারাপ ভাবে মেরেছিস? স্যার আমি শুধু ওই ছেলেটাকে মেরেছিলাম স্যার, আমার সাথে পাঙ্গা নেবি না। আমি ওই ছেলেটাকে খুব মেরেছিলাম স্যার, আমি সেটা স্বীকার করছি। কিন্তু স্যার আমি ওই মেয়েটাকে মারিনি স্যার, মেয়েটাকে মোহনদা মেরেছে, রড দিয়ে মেরেছে স্যার। হ্যাঁ মেরেছি, মেয়েটাকে লোহার রড দিয়ে মেরেছি। ইচ্ছে করছে তোকে পাবলিকের হাতে তুলে দিই আর বলে দিই যে এটাই সেই শয়তান। হ্যাঁ তো করে দিন না স্যার, আপনি মারুন, পাবলিক মারে বা সরকার ফাঁসিতে চড়িয়ে দেয়, কিছুই যায় আসে না আমার এতে। যা করেছি বেশ করেছি, আবারও করব। তোর ভাই মনোজ কোথায়? কোথায় মনোজ? আলোয়ারে রাজস্থানে গেছে হয়তো, ওর মাথা খারাপ হয়ে গেলে ও বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে যায়। গোবিন্দ আর ছোট? আমি ওদের মা নাকি? ওরা কি ছোট বাচ্চা নাকি? আমি কি সবার ঠেকা নিয়ে রেখেছি নাকি? পালিয়ে গেছে হয়তো ভয় পেয়ে, সালা কাপুরুষ। না 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 স্যার না। হ্যালো, আলোয়ার থানা থেকে বলছি। দিল্লি বসন্ত বিহার থানা থেকে পিআই তালোয়ার বলছি। কি সাহায্য করতে পারি আপনাকে? কাল রাতে দিল্লিতে একটা গ্যাং রেপ হয়েছে, একজন অভিযুক্ত আপনার এলাকায় পালিয়েছে। যদি তাই হয় ইন্সপেক্টর, তাহলে ওই শালার সব ডিটেলস আমাদের দিয়ে দিন, তুলে নিচ্ছি। থাম। শালা, স্যার আলোয়ার পুলিশ মনোজকে ধরে ফেলেছে। গোবিন্দ আর ছোট? স্যার আমাদের খোঁচররা জানিয়েছে এই ছোট ইউপির বাসিন্দা, 5 বছর আগে বাড়ি থেকে পালিয়েছিল। প্রথমে আনন্দবিহার আইএসবিটিতে ছোটোখাটো কাজ করত। আর এই গোবিন্দ ঔরঙ্গাবাদ বিহারের বাসিন্দা, এর ফ্যামিলিও ওখানে থাকে, শ্বশুরবাড়িও ওখানে। ঔরঙ্গাবাদ পুলিশকেও সব জানিয়ে দিয়েছে। গুড, প্রত্যেক ঘন্টার ফলো আপ চাই, দুটো স্টেশনের প্রেসার দিয়ে রাখো। ওকে স্যার 6 জন ছিল, 4 জন আমাদের কাস্টডিতে আছে, আর 2 জনের লোকেশন আইডেন্টিফাই হয়ে গেছে। কয়েক ঘন্টার মধ্যেই ওদের অ্যারেস্ট করবো স্যার। যা হয়েছে তা খুবই লজ্জাজনক আনন্দ। ইয়েস স্যার। আর বেশ কিছু সিরিয়াস গাফিলতিও হয়েছে তোমাদের ডিপার্টমেন্টের তরফে। আমি মানছি স্যার, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছি স্যার। পাবলিক প্রচণ্ড ক্ষেপে আছে, সিচুয়েশন আউট অফ হ্যান্ড হয়ে গেলে সব কিছু আউট অফ হ্যান্ড হয়ে যাবে। এই অ্যাজিটেশনটাকে আটকাও। আউট অফ হ্যান্ড হতে দেবো না স্যার। যত তাড়াতাড়ি অপরাধী ধরা পড়ে সেটা সবার জন্য ভালো। সত্যি বলছি স্যার, গোবিন্দ এখানে আসেইনি। 2 বছর হয়ে গেছে, ওর মুখও দেখিনি আমরা। যবে থেকে বিয়ে করেছে ওইখানে আসেইনি। স্যার ওর পরিবারও ওকে ছেড়ে চলে গেছে। খুব মেরেছিল ওকে, খারাপ কাজ করতে শুরু করেছিল। ওর স্ত্রী কোথায়? আমরা শুনেছিলাম 15 দিন আগে তার কাছে এসেছিল, তাছাড়া কিছু জানি না স্যার। ওর স্ত্রী এই ঔরঙ্গাবাদেই আছে তো? হ্যাঁ স্যার। যতক্ষণ না আমরা গোবিন্দকে ধরে আনছি ততক্ষণ আপনারা এখানেই থাকবেন। স্যার ছোট এখানে পরশু এসেছিল, তারপর হঠাৎ কোথায় যেন চলে গেল। হ্যাঁ সাহেব, পুরো 5 বছর বাদে ওর মুখ দেখতে পেলাম। এইটুকু ছিল যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এমনি চলে গেল, কাউকে কিছু না বলেই? হ্যাঁ স্যার, ও এইরকমই বদমাইশ ছেলে। 5 বছর আগেও পালিয়েছিল, কাউকে কিচ্ছু না বলে উধাও হয়ে গেছিল। পরে জানতে পেরেছিলাম স্যার চুরি করেছিল বদমাইশটা। এবার আবার কি অন্যায় করলো সাহেব? গণধর্ষণ কাণ্ডে যুক্ত আপনাদের ছেলে ছোটু। পেপার পড়েন না নাকি? দিল্লিতে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তাতেও যুক্ত। স্যার ভেতরে নেই ও। যদি খবর পাই না যে আপনি ওকে সরিয়েছেন, তাহলে এটুকু জেনে রাখুন সকলকে একসাথে ফাঁসাবো। ওগো,
নিয়ে এসো। এই সব কটা ছোটুর কাছে ছিল। আগে স্যার, আমার মোবাইলটা ঠিক এইরকম, ঠিক এটার মতনই। হ্যাঁ স্যার, এটা আমারই ফোন, আর এটা সুহাসীর ফোন স্যার। এটিএম কার্ডটাও আমার। ওই 6 জন অভিযুক্তই আমাদের হেফাজতে রয়েছে। খুব তাড়াতাড়ি ওদের কোর্টে পেশ করা হবে। স্যার, যে আমার থেকে টিকিটের জন্য পয়সা নিয়েছে আর আমার মোবাইল ছিনিয়েছে, ও এর মধ্যে নেই স্যার। ও এদের মধ্যে সব থেকে ছোট ছিল স্যার। এদের সবাইকে চেনো তুমি? হ্যাঁ স্যার, প্রথমজন ড্রাইভার ছিল। আমি একে বাস দাঁড় করাতে বলেছিলাম। আরে ড্রাইভার, বাস দাঁড় করা, আমরা এখানেই নামবো। তৃতীয়জন সুহাসীকে বাজে কমেন্ট করছিল। হিরোটাকে জিজ্ঞেস কর পাশের মালটার টিকিটের দাম কত। তৃতীয়জন এই সুহাসীর ওপর হামলা করেছিল স্যার। চতুর্থ আর পঞ্চমজন আমার ওপর হামলা করেছিল স্যার। সুহাসীর কন্ডিশন এখন অনেক ইমপ্রুভড। ওর জ্ঞান ফিরেছে, ওর ভাইটাল প্যারামিটার নর্মাল, মেডিসিনকে রেসপন্স করছে, আর একটু কথাও বলছে। ও সলিড ফুডও খেতে চাইছিল, কিন্তু আমরা ওকে এই কন্ডিশনে সলিড ফুড দিতে পারবো না। ওকে আইসিইউ থেকে শিফট করা যাচ্ছে না। বাট ইয়েস, আমরা সবাই ওর রিকভারি নিয়ে খুবই স্যাটিসফাইড। সুহাসী, আমি জানি তোমার এখন খুব কষ্ট হচ্ছে, কিন্তু প্লিজ আমি তোমাকে কটা কথা জিজ্ঞেস করতে চাই। ওরা ধরা পড়েছে ম্যাডাম। হ্যাঁ সুহাসী, ওদের ধরে ফেলেছি। ওদের শাস্তি পাওয়া উচিত। অবশ্যই শাস্তি পাবে। তুমি জাস্টিস পাবে সুহাসী, আর আমরা সেজন্যই কাজ করছি। আর তাই কিছু দরকারি প্রশ্ন আছে, তার জবাব তোমায় দিতে হবে। মিসেস গুপ্তা, কিছু প্রসিডিওর আছে। আমাদের কিছু প্রশ্ন ছিল যেটা আমরা চাই আপনি জিজ্ঞেস করুন ওকে। আমার কাজ আমি জানি, আর কিভাবে করতে হবে সেটা আপনি আমার উপর ছাড়ুন। এই কেসটার কিনারা অবধি পৌঁছানো আমার একমাত্র উদ্দেশ্য। ইয়েস শিওর, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে ম্যাম, কিছু প্রসিডিওর আছে। দেখুন, আমরা এই কেসটা ফাস্ট ট্র্যাক করতে চাই, যাতে খুব তাড়াতাড়ি চার্জশিট ফাইল করতে পারি। তো আপনার কি মনে হয় আমি অন্য কিছু চাই? অন্য কিছু করছি আমি? আপনি শুধু আপনার ডিউটিটা করুন, বুঝেছেন? আমাকে কিছু শেখানোর চেষ্টা করবেন না, তার কোনো প্রয়োজন নেই। শুনুন ম্যাম, তুমি জানো, ডাক্তার হওয়া আমার শুধু ক্যারিয়ার মিশন নয়, এটা আমার কাছে বাবাকে থ্যাঙ্কস বলার একটা মাধ্যম। তুমি জানো, আমার এডুকেশনের জন্য বাবা নিজের ক্ষেতও বিক্রি করে দিয়েছেন। আমারও মনে হয় তুমি নিশ্চয়ই ডক্টর হবে। আমি তো তোমার থেকে ইন্সপিরেশন নিই। আমার থেকে? যেভাবে তুমি আইএস এর প্রিপারেশন করছো, 100% চান্স পাবে, আর তাও মেরিট লিস্টের সাথে। হোপফুলি। তো চলো, কমপক্ষে এইভাবে আমাদের ফিউচার তৈরি হয়ে যাবে, আর এইভাবেই আমাদের ফিউচার একও হয়ে যাবে।
একদিকে যখন সুহাসী মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, তখন অন্যদিকে দিল্লির মানুষ, সারা ভারতের মানুষ প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারা শুধু আইন নয়, দৃষ্টিভঙ্গি বদলের দাবি জানাচ্ছিল। বিশেষ করে মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচারের ক্ষেত্রে প্রশাসনের, পুলিশের অবহেলার প্রতি তারা আঙুল তুলছিল। দীর্ঘদিন ধরে নীরব থাকা জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। মানুষ রাস্তায় নেমে এলো, প্রশ্ন করতে লাগলো, জবাব চাইতে লাগলো। তাদের জবাব দেওয়ার বদলে প্রশাসন তাদের উপর লাঠি চার্জ করলো। তাদের ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার করা হলো। সারা দেশ এই ছবি টিভির পর্দায় দেখলো, আর তখন প্রত্যেক দেশবাসীর মনে এই প্রশ্ন উঠল যে পুলিশ ফোর্স সেই রাতে কোথায় ছিল। প্রতিবাদ দিন দিন হিংসাত্মক হয়ে উঠছিল। কারণ হিসাবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল কিছু স্বার্থান্বেষী মানুষের এর পিছনে ইন্ধন আছে, তাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু এবারেও কাকে ভুগতে হচ্ছিল, কাকে সহ্য করতে হচ্ছিল? আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, সমস্ত নিউজ চ্যানেলে যেন মেলা বসে গিয়েছিল। সবাই নিজের নিজের মতামত, তাদের সহানুভূতি জানাচ্ছিল। 2012 ডিসেম্বর মাস গোটা দেশটাকে জাগিয়ে দিয়েছিল। 2012 ডিসেম্বর অনেক কিছু পাল্টে দিল। যাবে? বিশেষ করে এই তদন্ত থেকে যেটা উঠে এসেছে যে এই বর্বরদের মধ্যে একজন মাইনরও ছিল। সেই কারণে জুভেনাইল অর্থাৎ কিশোর বয়সের জন্য এই আইনটাকে বদলানো এবং তাকে সংশোধন করবার দাবি সব জায়গা থেকে উঠছে। আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, আর আমাদের রায় হলো জুভেনাইলের বয়স কম করা যাবে না। আমাদের অভিজ্ঞতা এটাই বলছে। আর এর সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স মাথায় রেখে আইন বদলাবার কোনো আবশ্যকতা নেই। আমরা জানি এই অপরাধীর অপরাধকে কোনোভাবেই ক্ষমা করা যায় না, এটা অত্যন্তই ঘৃণ্য। কিন্তু তবুও আমরা এক্সেপশনকে রুল বানাতে পারি না। একজন অপরাধীর কারণে বয়স কমানোর সিদ্ধান্ত কোনোভাবে নেওয়া যায় না। সরে যান, সরে যান। আমরা অভিযুক্তকে হত্যা, হত্যার প্রচেষ্টা, ধর্ষণ আর বেআইনি ষড়যন্ত্র আর প্রমাণ লোপাটের অপরাধে দোষী সাব্যস্ত করছি। এই কমিটি অপরাধীকে জুভেনাইল ইনজাস্টিস অ্যাক্টের জন্য 3 বছরের শাস্তি প্রদান করছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটা ন্যায় নয়, এটা মোটেই ন্যায় নয়, এটা অন্যায়। বাবা, যদি সবকিছু আমার পড়াশোনার জন্যই চলে যায়, তাহলে সংসার কি করে চলবে বাবা? তুই নিজের পড়াটা মন দিয়ে করতো সুহাসী। মাগো, অন্য কোনো ব্যাপারে আর চিন্তা ভাবনা কিচ্ছু নয়। আমার এটা পুরো বিশ্বাস যে তুই একদিন ডাক্তার নিশ্চয়ই হবি। আর তুই যেদিন ডাক্তার হয়ে বেরোবি না মা, সেদিন আমাদের মনে হবে যে ঝামেলা কষ্ট কিচ্ছু না রে। আর তোর ছোট দুটো ভাইও তোর থেকে কিছু শিখবে রে। বাবা, তুমি আমার জন্য যে স্বপ্ন দেখেছো সেটা আমি পূরণ করবই। আমি ডাক্তার হয়ে দেখাবো বাবা। আমি বাচ্চাদের পড়ানো শুরু করি। এখন কিছু দায়িত্ব আমারও তো হওয়া উচিত না বাবা? বাবা, তুমি ক্লান্ত হয়ে গেছো না? একটু বিশ্রাম নাও। তুই আমার চিন্তা করিস না রে মা, তোর কষ্টের সামনে আমার ক্লান্তি কিছুই না। তাও বাবা, তুমি একটু বিশ্রাম করো, আমিও ঘুমিয়ে পড়ি। ঘুমানোর চেষ্টা কর মা, চোখটা বুঝ। কি বলছে এরা? কি 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 হয়েছে সুহাসির? বলো না কি হয়েছে সুহাসির, বলো না। কেন আমাকে কেউ কিছু বলছে না? সুহাসির কি হয়েছে? সুহাসী, কি হয়েছে সুহাসির? সুহাসীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ব্লিডিং বন্ধ হচ্ছে না স্যার। স্যার, পালস রেট র্যাপিডলি ডাউন হচ্ছে। ঘটনা ঘটা 9 মাস এবং প্রায় 130টা শুনানির পর প্রসিকিউশনের 80 জন সাক্ষী এবং বিপক্ষের 18 জন সাক্ষীর সাক্ষ্যের পর অবশেষে আজ রায় ঘোষণার দিন। অপরাধীদের মধ্যে একজন মোহন সিং জেলেই সুইসাইড করেছেন। 6 নম্বর অভিযুক্ত নাবালককে জুবিনাইল কোর্টের সংশোধনাগারে 3 বছরের জন্য পাঠানো হয়েছে। এখন সুহাসীর পরিবার আর গোটা দেশ বাকি 4 জনের বিচারের অপেক্ষায় রয়েছে। এই পাশবিক অত্যাচারে সত্যি কি শাস্তি হওয়া উচিত? আজীবন কারাদণ্ড নাকি ফাঁসি? ঠিক কি করা উচিত এদের সাথে? আপনাদের সিদ্ধান্ত আমাদের জানান এই নম্বরে। প্রসিকিউশন যথেষ্ট যুক্তিসম্মতভাবে তাদের বক্তব্য আদালতে পেশ করেছেন। এই কেসের ক্ষেত্রে দিল্লি পুলিশ যে ভূমিকা গ্রহণ করেছে সেটা প্রশংসার যোগ্য। এই আদালত অভিযুক্ত রবি কৌশিক, গোবিন্দ সিং, হংসরাজ মল্লিক আর মনোজ সিংকে দোষী সাব্যস্ত করছে। এদের অপরাধ আইপিসি সেকশন 365, অসৎ উদ্দেশ্যে কাউকে অপহরণ করে বলপূর্বক আটকে রাখা, সেকশন 395 ডাকাতি, সেকশন 412
ডাকাতি করে লুট করা সমস্ত সম্পত্তি নিজের কাছে রাখা। সেকশন 307 হত্যার প্রচেষ্টা। সেকশন 376 সাবসেকশন 2G শারীরিক বলাৎকার। সেকশন 366 কোনো মহিলাকে বিবাহের জন্য বা শারীরিক সম্পর্কের জন্য অপহরণ করা বা বল প্রয়োগ করা। সেকশন 377 আনন্যাচারাল অফেন্সেস। সেকশন 397 ডাকাতি করবার চেষ্টা এবং সেই সঙ্গে শারীরিক আঘাত করা। সেকশন 302 মার্ডার। সেকশন 201 অপরাধের সমস্ত প্রমাণকে নষ্ট করে ফেলা। আর সেকশন 120 সাবসেকশন বি ক্রিমিনাল কনস্পিরেসি। কোর্ট এই কেসের সিদ্ধান্ত আগামীকাল শোনাবে। লজ্জার কথা, খুবই জঘন্য অপরাধ করেছে ওরা। আমি ওদের শুধু ফাঁসিই চাইবো। ডেথ পেনাল্টি, এর থেকে কম কিছু হয় না। আমরা সংসদে আইন বানিয়েছি এবং আমার পুরো বিশ্বাস আছে যে মাননীয় বিচারপতি এই কেসে কঠিনতম শাস্তি দেবেন, ফাঁসি। এটা একটা খুবই নৃশংসতম ঘটনা। আমি নিশ্চিত এতে প্রত্যেক অপরাধীর মৃত্যুদণ্ড হবে। আরেকটা কথা স্যার, না, এই সিদ্ধান্তটাকে আমাদের হোলিস্টিক্যালি দেখতে হবে। ওই মেয়েটির সঙ্গে যা যা হয়েছে তা পৈশাচিক বললে কম বলা হয়। এটা হওয়া উচিত ছিল না। এই কেসটা পুরো দেশের মতো আমাদের মনেও দাগ কেটেছে, কিন্তু এই রিপোর্টে আমরা ডেথ পেনাল্টির সুপারিশ করতে পারি না। আমাদের রেপ সম্বন্ধীয় আইন আরো কঠোর করতে হবে, আর তার জন্য আমরা অনেক প্রিভিশনও করেছি। আমাদের এটা মানতে হবে যে অনেকাংশে প্রশাসনও দোষী। যে কোনো রকমের সেক্সুয়াল অথেন্সেসে, তা সেটা হ্যারাসমেন্ট হোক বা টিজিংই হোক, এমনকি স্টকিং আর ইভেন ভায়োলিজম অ্যান্ড অ্যাসিড অ্যাটাক, আমাদের সেটা কঠোরভাবে রুখতে হবে। সমস্ত অপরাধে, সমস্ত অত্যাচারে কঠোর ভূমিকা নিতে হবে। পুলিশের সঙ্গে সঙ্গে এই সব অপরাধের খবর পাওয়া মাত্র সাধারণ মানুষেরও কর্তব্য হলো সঙ্গে সঙ্গে সেই কেস রেজিস্টার করানো। আর পাশাপাশি পুলিশকে আইন আর শুধুমাত্র আইনের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। যেই হাত দিয়ে আইনকে রক্ষা করা উচিত, সেই হাত যেন নেতার হাতের পুতুলে পরিণত না হয়। সমস্ত পরিবর্তন শুরু হওয়া উচিত উপর থেকে। ওখানে পরিবর্তন হলে তার ফল পাওয়া যাবে নিচের দিকে। অর্থাৎ কিনা আমাদের নেতাদের, আমাদের আইন প্রণেতাদের নিজেদের সিস্টেমে পরিবর্তন আনতে হবে। রাজনীতিকে অপরাধীকরণ থেকে বাঁচাতে হলে পরিবর্তন আনা খুবই জরুরি। আমরা এই সিদ্ধান্তে খুব খুশি। ব্যাস এটাই আশা করি যে ওরা সবাই যেন কঠোরতম শাস্তি পায়। আমার মেয়ে যে এত কষ্ট সহ্য করেছে, ওরা মানুষের সমাজে থাকার যোগ্য নয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার মেয়ে যে এত কষ্ট সহ্য করেছে, ওরা মানুষের সমাজে থাকার যোগ্য নয়। শি ইজ সিঙ্কিং স্যার। ফ্র্যাঙ্কলি চান্স খুব কম। 48 ঘন্টা হয়ে গেছে স্যার, কিন্তু এখনো অবধি ওর জ্ঞান ফেরেনি। দেখুন, এই মেয়েটির এই দেশের টপ মেডিকেল ট্রিটমেন্ট পাওয়া উচিত, দ্য ভেরি বেস্ট। তাই তো পাচ্ছে স্যার।
ডক্টর মেহরা, সুহাসীকে আপনি নিয়ে যাবেন সিঙ্গাপুরে। প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। ভীষণ দুঃখের সাথে আমাকে সারা দেশের সামনে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে সুহাসী আর আমাদের মধ্যে নেই। ও খুব সাহসী মেয়ে ছিল, শেষ পর্যন্ত মনোবল হারায়নি। সিঙ্গাপুরে আজকে সকালে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 2:15 সুহাসী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই কেসটা একটা অসহায় মেয়ের ওপর 6 জন অপরাধীর জঘন্য শারীরিক নিগ্রহের ঘটনা। এই জঘন্যতম অপরাধ সাধারণ মানুষের কাছে এক বিকৃত রুচির বার্তা পাঠায়। যেরকম অমানবিকভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তাতে এই কেসটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্যাটেগরিতে ফেলা যেতে পারে। কোর্ট এক্ষেত্রে চোখ বন্ধ করে থাকতে পারে না। এই রকম জঘন্য অপরাধীদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই কোর্ট এই কেসের অপরাধী মনোজ সিং, রবি কৌশিক, হংসরাজ মল্লিক আর গোবিন্দ সিংকে ফাঁসির সাজা দিচ্ছে, টু বি হ্যাং টিল ডেথ। একটা ফয়সালা যা দেশের বেশিরভাগ মানুষ চেয়েছিল। এই ফয়সালাটির পরিণতিতে রূপ পাওয়ার সফর কতটা দীর্ঘ হবে সে তো সময় বলবে। ফার্স্ট ট্র্যাক কোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা যেতে পারে। জাস্টিস ফর সুহাসী বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এলো। এই অপরাধের ফলে প্রকাশ পাওয়া মানুষের ক্ষোভ, যার ফলস্বরূপ ফার্স্ট ট্র্যাক কোর্ট আর 9 মাসের মধ্যেই কোর্ট রায়ও শুনিয়ে দিল। কিন্তু মহিলাদের সুরক্ষা আর ন্যায় দেওয়ার জন্য যেটা সবথেকে প্রয়োজন তা হলো আমাদের আইন প্রণালীর প্রতিটি অংশ এরকম অপরাধ রোখার জন্য কঠোরতম করা হোক। সত্যিই কি কিছু হলো? এত সব কিছু হওয়ার পরেও কি আদৌ কিছু বদলালো? দিল্লি বা কোনো অন্য শহর বা গ্রামের রাস্তা কি 2012 ডিসেম্বরের সেই রাতের পর একটুও সুরক্ষিত হয়েছে? দেশের বিভিন্ন আদালতে চলতে থাকা ধর্ষণের মামলাগুলি কি সেই একই গতিতে এগিয়েছে যেই গতিতে এই কেসটির সমাধান হয়েছে? আমাদের রাজনৈতিক নেতারা কি এই পরামর্শ মেনেছেন যে অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংসদের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না? বা যার বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে সে কি সংসদ বা বিধানসভা থেকে ইস্তফা দিয়েছে? সেই অটোরিকশাওয়ালা যে সুহাসী আর নীলেশকে বাড়ি পৌঁছে দিতে চায়নি, সেই পুলিশকর্মী যারা সেই রাতে কার্পেন্টারের অভিযোগকে কোনো পাত্তাই দেয়নি, একটা বাস যেটা বিনা পারমিটে দিল্লির রাস্তায় যত্রতত্র ঘুরছিল, সেই মানুষগুলো যাদের কাঁধে সিস্টেমটা বদলানোর দায়িত্ব রয়েছে তারাই যদি না বদলায় তো তাহলে কি নিচু স্তরে বদল আনা সম্ভব হবে?
যে কোনো স্তরে যে কোনো বদল উপরের স্তরে না আনলে কি আনা সম্ভব? ক্রুশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, প্রোগ্রেসিভ বিল, প্রভাবশালী পরিবর্তন আর দায়িত্ববান সরকার, এগুলো কি শুধুই স্বপ্ন? না, এটা সত্যিও হতে পারে। তার জন্য প্রয়োজন অটল বিশ্বাস, একটা নিঃস্বার্থ চেষ্টা। এর চেয়ে কম কোনো পরিবর্তন আমরা কি করে মেনে নেব? যেটা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি, কখনোই হওয়া উচিত নয়। কিন্তু পরিবর্তনের প্রত্যাশা কি শুধুমাত্র প্রশাসনের কাছেই রাখা উচিত? সবচেয়ে বড় পরিবর্তনের প্রয়োজন মানুষের নিজের মধ্যে, মানুষের চিন্তা ভাবনায়, তার দৃষ্টিভঙ্গিতে। আমাদের দেশের ইতিহাস হাজার হাজার বছর ধরে এটা বারবার ইঙ্গিত দিয়ে আসছে যে পিছিয়ে পড়া, কুসংস্কারাচ্ছন্ন পুরুষ প্রধান প্রথাগুলি আমাদের সমাজের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। বিখ্যাত সম্মানীয় আমেরিকান উমেন অ্যাক্টিভিস্ট গ্লোরিয়া স্টেনিম বলেছিলেন যে আমরা তো আমাদের মেয়েদের ছেলেদের মতো করে মানুষ করতে শুরু করেছি, কিন্তু খুব কম মানুষের মধ্যেই এই সাহস আছে যে নিজের ছেলেকে মেয়ের মতো করে মানুষ করছে। এটা প্রয়োজন যে ছেলেরাও ততটাই সংবেদনশীল হোক যতটা মেয়েরা। এটা প্রয়োজন যে সে বুঝুক মেয়ে হওয়ার গুরুত্ব কি। যখন এই পরিবর্তন আসবে তখনই আমাদের দেশের অনেক কিছু বদলে যাবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সবার প্রথমে পরিবর্তন আনা প্রয়োজন আমাদের চিন্তাধারায়, আমাদের দৃষ্টিভঙ্গিতে। জয় হিন্দ।